হুম, প্রথমে ভয় লাগবে কারণ কোশ্চেন একটু আমারও হয়ে গেছে আর কি, একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন করতে গেছি আর কি। আস্তে আস্তে একটু কমাবো, ঠিক আছে? বেশি হাই হয়ে যাচ্ছে, অত্যাধিক পরিমাণে হয়ে যাচ্ছে। এখন আপাতত অসুবিধা হচ্ছে না, না? এই লাস্ট দুটো পরীক্ষাতে, লাস্ট লাস্ট দুটো পরীক্ষা কাইউদ্দিন ক্লাসে আছো তো? লাস্ট দুটো পরীক্ষা একটু মানে বলো তো কেমন স্ট্যান্ডার্ড নাকি লাস্ট দুটো পরীক্ষা? হুম। হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অ্যাকচুয়ালি বেশিরভাগ ক্যান্ডিডেট আছে, মানে কিছু জন আছে মোটামুটি ধরো পাচ্ছে 20-র ওপরে পাচ্ছে, বেশিরভাগ ক্যান্ডিডেট কিন্তু কম পাচ্ছে, 20-র নিচে পাচ্ছে। এবার হচ্ছে সমস্যাটা হচ্ছে কম পেলে একটা ডিমোটিভেশনের কাজ করে আর কি। প্রথমে যিনি বললো আর কি, আমি নাম বুঝতে পারছি না, যাই হোক। আহ, হ্যাঁ, হুম। হ্যাঁ, প্রথমে তো আমি একটু কঠিন কঠিন করতাম, এবারে আমি ভাবছি যে এবারে একটু মানে স্ট্যান্ডার্ড বজায় রাখবো, যাতে এসএসসি তো খুব কঠিন হয় না। এবার মোটামুটি এসএসসি যেরকম প্রশ্ন করে সেরকমই প্রশ্ন হবে, আশা করা যাক। ঠিক আছে। আর এরকম নয় যে একদম সহজ প্রশ্ন দিয়ে দেবো সেরকম, একদম 30-এ 30 পেয়ে যাবে এরকম না, সবসময় মনে রাখবে আমি পরীক্ষা নিলে, হ্যাঁ, আমি পরীক্ষা নিলে মোটামুটি 5টা প্রশ্ন পারবে না, একটু ধরে রাখতে হবে। যে এরকম অনেকের চিন্তা ভাবনা আছে আমি 30-এ 30 পেয়ে যাবো বা 60-এই 60 পেয়ে যাবো, এরকম ভুল কনসেপ্ট থাকবে, ঠিক আছে? এমনি পরীক্ষা দিতে গিয়ে 2-3টে প্রশ্ন ভুল হয়ে যায় অটোমেটিক, জানা জিনিস, এটা সবাইয়ের হয়, সে যত বড় প্লেয়ার হোক। ভুল হবে এটা। হ্যাঁ, এবার অনেকে 30-এ 30 পাচ্ছে বা এটা 30-এ 29 পেলে সেটা মানে আমি বিভিন্ন কারণে হতে পারে, সেটা আমি বলছি না, কিন্তু এটা হয় না সচরাচর। ভুল হবে, ইন্টেনশনালি ভুল হয়ে যায় প্রত্যেকের, ঠিক আছে? প্রত্যেকের হয়, সে ডাব্লিউবিসিএস অফিসার যে ফার্স্ট র্যাঙ্ক করে তারও হয়। হ্যাঁ, 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 হয় না এগুলো কি, যাই হোক, কিছু করার নেই। এবারে নিজেকে অনেস্ট থাকতে হবে সবসময়। এবার অনলাইন পরীক্ষা দেওয়া হচ্ছে মানে আমরা করবো তা কিন্তু নয়, নিজেকে একটু সহজ রাখতে হবে, তাহলে সব ঠিকঠাক হবে, যাই হোক। আহ, আহ, হ্যাঁ, এখন মোটামুটি এরকম পেলে ঠিকই আছে। হ্যাঁ, এরকম যদি পায় কেউ, ঠিকই আছে, 75% যদি পায়, ঠিক আছে, একদম তার অবস্থানটা ঠিক আছে। ঠিক আছে, এবার এরকম নয় যে কম পাচ্ছ মানে ডিমোটিভেট হবে না। মোটামুটি এরকম কোনোদিন ধরবে না যে আমি 30-এ 30 পেয়ে যাব বা 25-এ 25 পেয়ে যাব। মোটামুটি ভাববে যে 30-এ পরীক্ষা হচ্ছে মানে আমার 20 পেলে স্ট্যান্ডার্ড, ঠিক আছে। তারপরে যেটা রয়েছে ইকোনমিক্স জিওগ্রাফি, ইকোনমিক্স আছে মনে হয়, ইকোনমিক্স জিওগ্রাফি। হ্যাঁ, হ্যাঁ। আর এনভায়রনমেন্ট ভাবছি ওই তোমাদের পরের দিনে দুটো টপিক একসঙ্গে নিয়ে নেবো, কারণ আমি দেখলাম খুব একটা বেশি নেই, যে কোশ্চেন করার একটা জায়গা থাকবে, তো সেই জায়গা নেই ওখানে, লাস্ট যেটা দেখলাম। ওই দুটো মিলে একদিন মক টেস্ট নিয়ে নেবো। দুটো যে দুটো ডেট আছে তো, দুটো ডেটের যে টপিক ইউনিট রয়েছে সেই দুটো মিলে একদিনে মক টেস্ট নিয়ে নেবো। হুম, হুম, ওটা কাল। হ্যাঁ, 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 কালকে আজকে আজকে রাতে, হ্যাঁ, আজকে রাতে বা কালকে সকালে দিয়ে দেবো। আহ, কারণ হচ্ছে ওখানে বেশি
বেশি নেই যে বিশাল পড়তে হবে সেরকম কিছু নেই, আমি দেখে নিয়েছি আর কোশ্চেন করার সময় পাইনি আজকে, সেই কারণে আর অনেকদিন ক্লাসও নিইনি। ঠিক আছে, এমনি অ্যাকচুয়ালি সবাই ক্লাসের কথা বলে, এবার সত্যি কথা আমি সময় পাই না বলে আর কি ক্লাস নিতে পারি না, এই একটা দিন দুটো দিন নিলে ভালো হয়, সেই কারণে ঠিক আছে আছে ক্লাস। এবারে ক্লাসটা কি বলতো, একটু নিলে মানে অনেকের প্রশ্ন থাকে, প্রশ্নের উত্তর দিই না আমি, হয়তো এসএমএস করছে আমি রেসপন্স করছি না ঠিকঠাক, অনেকে মানে ভাববে যে স্যার বিশাল ব্যাপার, হ্যাঁ রেসপন্স করে না কিন্তু বিষয়টা হচ্ছে সব রেসপন্স ওই এসএমএস এ দেওয়া যায় না, ঠিক আছে, সব রেসপন্স এসএমএস এ দেওয়া যায় না, সেখানে ক্লাসে একদিন আসো সবাই, কথা হবে, মনের কথা, কারোর প্রবলেম হলে সেগুলো বলো, ঠিক আছে। যাই হোক আজকে একটু দু একটা কথা বলি, তারপরে আমি কোশ্চেন আলোচনা করব, ঠিক আছে, যেমন আলোচনা হয় কোশ্চেন, সেটা আলোচনা হবে। জাস্ট আমি কয়েকটা একটা জিনিস আমি বলে দিই, ঠিক আছে, এই পার্টটায় অনেকে প্রবলেম হয়, সেই কারণে দেখো, একটু মিউট করে দাও, আমার ল্যাপটপের স্ক্রিনটা প্রবলেম হয়ে গেছে, দেখাই যাচ্ছে না ঠিকঠাক। যাই হোক এই এই যে পার্টটা আমি দেখাচ্ছি, স্ক্রিন শেয়ার হচ্ছে কি, স্ক্রিন শেয়ার হচ্ছে, একটু রেসপন্স করো বলো তো। আচ্ছা ঠিক আছে, দেখো এটা দেখতেই পাচ্ছ কি, আশা করি বুঝতে পেরে গেছো কোন বিষয় নিয়ে আলোচনা হবে, একটু একটু জাস্ট আলোচনা করব দুই একটা, তারপরে আমি কোশ্চেনে যাব, কোশ্চেন করব, দেখি কেমন প্রিপারেশন সবাই হয়েছে, একটু ভয়টা কেটে যাবে। তো এটা হচ্ছে আমাদের আম, যে ওয়ার্ল্ডের যে প্লেট রয়েছে, পাত রয়েছে, সেই পাতগুলো নিয়ে আলোচনা করব আজকে, ঠিক আছে। অ্যাকচুয়ালি প্লেট টেকটনিক থিওরিটা তোমরা পরীক্ষা হয়ে গেছে, প্রত্যেকে পড়ে নিয়েছো, এখানে বোঝানোর কিছু নেই যে প্লেট। আচ্ছা তবু দিয়ে একটা প্রশ্ন করি, বলো যে প্লেট কথাটি প্রথম কে ইউজ করেন, ব্যবহার করেন কে, প্লেট শব্দটা? হ্যাঁ, জেটু, জেটি উইলসন, কত সালে, কত সালে, কত সালে, 1965, ঠিক আছে। আচ্ছা 1965 সালে জেটি উইলসন প্রথম পাত শব্দটি ব্যবহার করেন। তো প্রশ্ন আমি একজনকে করছি, অপর্ণা রয়েছে প্রথমে, অপর্ণা, তারপরে ভাস্বতী, তোমরা বলো, তোমরা দুজনে বলো, বলো তো কোন পত্রিকা, কোন পত্রিকাতে 1965 সালে জেটি উইলসন ওই পাত কথাটি ব্যবহার করেন? দুজনের মধ্যে যে কোনো একজন বলো, অসুবিধা নেই, দুজনে পারলেই বলে দাও, যারা পারছো হাত তুলছো, হাত তুল, নেচার পত্রিকায়, ভেরি গুড, হ্যাঁ নেচার পত্রিকা, নেচার পত্রিকাতে প্রথম তিনি এই পাত কথাটি ইউজ করেন। আচ্ছা, পাত চলন তত্ত্বের জনক কাকে বলা হয়? এটা তো সবাই পারবে, বলে দাও। হ্যাঁ, পিচোকে পাত চলন তত্ত্বের জনক বলা হয়। এবার আমাদের সারা পৃথিবীতে আমাদের যে অ্যাকচুয়ালি পেনজিয়া এবং প্যান্থালাসা আস্তে আস্তে ড্রিফট হয়ে যায়, তো অ্যাকচুয়ালি সারা পৃথিবীতে অনেকগুলো পাতের সমন্বয়ে গঠিত, কতগুলো বড় পাত, কতগুলো মাঝারি পাত এবং কতগুলো ছোট পাতের সমন্বয়ে গঠিত। তো এই বড় পাতগুলো কি কি তোমরা প্রত্যেকেই জানো, তবুও আমি একবার বলে দিচ্ছি, কারণ তোমরা বললে নয়েস হবে, আমি বলে দিচ্ছি। 7টা পাত আছে, যেটা বড় পাত, বড় পাত মানে এরকম নয় যে বিশাল একটা বড় বড় মহাদেশ নিয়ে গঠিত এক একটা পাত, ঠিক আছে, সেই পাতগুলো প্রথম যে পাতটা সব থেকে বড় পাত তার নাম কি, প্রশান্ত মহাসাগরীয় পাত। এই প্রশান্ত মহাসাগরীয় পাতের যে এরিয়াটা সেটা তোমরা একটু দেখে নাও, এখানে মনে হচ্ছে দেখা যাবে না, দেখি তো, না হ্যাঁ, দেখো এই পাশে রয়েছে অস্ট্রেলিয়া, সবুজ কালার দিয়ে মনে হচ্ছে নীল কালার দিয়ে দেখা আছে, অস্ট্রেলিয়া, পুরো অস্ট্রেলিয়া মহাসাগর যেখানে রয়েছে, পুরো বেশিরভাগ অঞ্চল হচ্ছে কি এই অস্ট্রেলিয়া পাত নিয়ে গঠিত, এটা সব থেকে বড় পাত, অস্ট্রেলিয়া পাত। তারপরে দেখো উত্তর আমেরিকা পাত, দক্ষিণ আমেরিকা পাত, এগুলো বড় পাত। উত্তর আমেরিকা পাত, উত্তর আমেরিকা পাত কি কি এলাকা নিয়ে গঠিত, শুধু যে উত্তর আমেরিকা মহাদেশ নিয়ে গঠিত তা কিন্তু নয়, উত্তর আমেরিকা পাত কি নিয়ে গঠিত, কি কি অঞ্চল নিয়ে গঠিত, উত্তর আমেরিকা রয়েছে সংলগ্ন, দেখো আটলান্টিক মহাসাগর রয়েছে, তার কিছু অংশ নিয়ে গঠিত। দক্ষিণ আমেরিকা পাত সেম, দক্ষিণ আমেরিকা পাতের এই পুরো রিজিয়ন দক্ষিণ আমেরিকা রয়েছে, মহাদেশ রয়েছে, এবং আটলান্টিক মহাসাগরের পূর্ব দিকের পুরো পার্টটা রয়েছে। আফ্রিকান প্লেট সেম, আফ্রিকান প্লেট একটা মেজর পার্ট, প্রধান বড় পাত। এবার আমি আজকে এই আলোচনাতে কি পড়ব, এই পাতের অবস্থান, ছোট বড় মাঝারি পাতের অবস্থান এবং কে কার সঙ্গে ধাক্কা মারছে, এগুলো পরীক্ষাতে আসে, ঠিক আছে।
এই খুবই গুলাই, সেই ধাক্কা মারাটা একটু করা, একটু দেখে নেব, এবং কোন পাতের অবস্থান কোথায় রয়েছে একটু দেখে নেব, ঠিক আছে? তারপরে আমি কোশ্চেন অ্যান্সারে আলোচনায় আসবো। ওকে, চলো। হ্যাঁ বলো, কেউ কিছু বলছো? হুম, বুঝতে পারছি না, বলো। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে একটু। হ্যাঁ বলো, শুনতে, তোমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, শোনা যাচ্ছে না। যদি কিছু বলো তাহলে লিখে দাও, শোনা যাচ্ছে না। যাই হোক, যে সমস্ত পাতগুলো আছে সেগুলো আমি বলছি, দেখো। আহ আচ্ছা, তাহলে কি কি হলো? উত্তর আমেরিকা পাত, দক্ষিণ আমেরিকা পাত, প্রশান্ত মহাসাগরীয় পাত, অস্ট্রেলীয় পাত হয়ে গেল। আর কি রয়েছে? আন্টার্কটিকা পাত রয়েছে, আন্টার্কটিকা পাত রয়েছে দেখো, এবং ইন্দো, এটা হচ্ছে নিচে আন্টার্কটিকা পাত, এবং এটা হচ্ছে ইন্দো অস্ট্রেলীয় পাত। ঠিক আছে, তাহলে 7টা বড় পাত হয়ে গেল। একটা কি, সরি, ইউরেশীয় পাত বলা হয় না, ইউরেশীয় প্লেট, আফ্রিকান প্লেট, নর্থ আমেরিকান প্লেট, সাউথ আমেরিকান প্লেট, অস্ট্রেলিয়ান প্লেট, অ্যান্ড আন্টার্কটিকা প্লেট। ঠিক আছে, এটা হচ্ছে 7টা বড় পাত হয়ে গেল। এছাড়াও 8টা মাঝারি পাত রয়েছে, মানে একটু তাদের মাঝারি টাইপের সেই পাতগুলো। কি কি মাঝারি পাত? তার আয়তন রয়েছে, প্রত্যেকটা বড় পাতের আয়তন অতটা আয়তন করতে হবে না। এই মাঝারি পাতগুলো কি কি? এই মাঝারি পাতগুলো দেখো, প্রথম যে পাতটা রয়েছে, তাহলে কটা মাঝারি পাতের কথা বললাম বলো, রিয়া? 8টা মাঝারি পাত আছে, হ্যাঁ। এই 8টা মাঝারি পাতের মধ্যে প্রথম যে পাতটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা দেখো, নাচকা পাত। এই নাচকা পাত 2000 লাস্ট যে এসএসসি হলো, সেই এসএসসি তে এসেছিল এই নাচকা পাত। নাচকা পাতের অবস্থানটা কোথায়? দেখো, সাউথ আমেরিকার ওয়েস্টে, প্রশান্ত মহাসাগরে অবস্থিত। পেরু এবং চিলি, দেখতে পাচ্ছ এখানে, মানে দেখা যাচ্ছে না যদিও, মানে এখানে লেখা নেই, এমনি জানো তোমরা, লোকেশনটা জানো। পেরু এবং চিলি রয়েছে উত্তর সাউথ আমেরিকার যে পশ্চিম পাট বরাবর। চিলি এবং পেরু ঘেঁষা রয়েছে নাচকা পাত। ঠিক আছে, এই নাচকা পাত এবং দক্ষিণ আমেরিকা পাত একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এটা হচ্ছে কি, ডিস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারির মধ্যে অবস্থান করছে এই দুটো পাত। ঠিক আছে, আচ্ছা আমাকে প্রশ্ন বলো, এই পাতের মধ্যে সংঘর্ষ হলে কোন পাতটা ভেতরে ঢুকে যায় আর কোন পাতটা উপরে থাকে? আচ্ছা, নাচকা পাতের ডিরেকশনটা কোন দিকে? পূর্ব দিকে। ঠিক আছে, এই নাচকা পাত কোথায় অবস্থান করছে? দক্ষিণ আমেরিকার পশ্চিমে অবস্থান করছে, এবং নাচকা পাতের ডিরেকশনটা পূর্ব দিকে, একটু মনে রাখবে। ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে আরবিয়ান প্লেট। আচ্ছা, ওইদিকে যাচ্ছি না, আরবিয়ান প্লেট। তার এই উপরে দেখো, এই নাচকা পাতের উপরে একটা পাত রয়েছে। এই পাতের নাম কি? কোকো। দেখো, হ্যাঁ, কোকো পাত রয়েছে। ওকে, কোকো পাতটা তাহলে কোথায় রয়েছে? দেখো, একটা মেক্সিকো উপসাগর। ওকে, এই মেক্সিকো উপসাগর, বর্তমানে মেক্সিকো উপসাগরের নাম নেই, এই উপসাগরের বর্তমান নাম, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে বলছে, ভাই আমার মেক্সিকো উপসাগর তোমাদের নামে হয়ে যাচ্ছে, আমি আমেরিকা মহান, সারা পৃথিবীর মহান গুরুদেব। তো কি করলো ডোনাল্ড ট্রাম্প? মেক্সিকো উপসাগরের নাম চেঞ্জ করে দিল। ঠিক আছে, কি কি নাম করেছে কে বলতে পারবে? দেখি, কে বলতে পারে এখানে? মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে, হ্যাঁ, ভেরি গুড, গল্ফ অফ আমেরিকা। দেখো, ডোনাল্ড ট্রাম্প ফেব্রুয়ারি মাসে অ্যাপয়েন্টেড হয়েছে, মানে নির্বাচিত হয়েছে প্রেসিডেন্ট হিসেবে সেকেন্ড টাইম। সেকেন্ড টাইম প্রেসিডেন্ট হওয়ার পরে মানে সারা পৃথিবীব্যাপী একটা বিশাল একটা নিজেকে একটা করার চিন্তা ভাবনা করছে। যাই হোক, সেটা ট্রেড অ্যান্ড ট্যারিফ থেকে বোঝা গেছে, সেটা তোমরা আশা করি নিউজ টিউজ পড়াশোনা করো। অ্যান্ড হচ্ছে আমেরিকা ইভেন গ্রিনল্যান্ডও স্বপ্ন দেখছে, এবার কানাডাকে আবার নিজের একটা স্টেট বানানোর চেষ্টা করছে। ঠিক আছে, যাই হোক, এখন আর কি এই মেক্সিকো উপসাগরের যে নাম সেটা পরিবর্তন করে ফেব্রুয়ারি মাসের 9 তারিখে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে গল্ফ অফ আমেরিকা করে দিয়েছে। ঠিক আছে, গল্ফ অফ আমেরিকা। যাই হোক, এই গল্ফ অফ আমেরিকার কাছে অবস্থান করছে, এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেন্স। যাই হোক, এই গল্ফ অফ আমেরিকার কাছে অবস্থান করছে কোকোপাত। ওকে, এই কোকোপাত কোথায় অবস্থান করছে? গল্ফ অফ আমেরিকার
সরি, হ্যাঁ ওই গল্ফ অফ আমেরিকাতে, যদিও মেক্সিকো উপসাগর মনে রাখবে, এখন গল্ফ অফ আমেরিকা এগুলো এখন হয়তো আসবে না, মেক্সিকোটাই থাকবে, কারণ হচ্ছে এটা তো সম্প্রতি পরিবর্তন হয়েছে, মানে সেটা সেরকম ভাবে আসবে না, ঠিক আছে। যাই হোক, এটা হচ্ছে অবস্থানটা তাহলে বোঝা গেল যে মধ্য আমেরিকার মেক্সিকো উপসাগরের কাছে অবস্থান করছে। ওকে, আচ্ছা নেক্সট, এর উত্তরে আছে আরেকটা পাত, বলো তো কি পাত উত্তরে? কি হলো, অ্যাডমিট হচ্ছে না কেন? কি বলে, ক্যারিবিয়ান প্লেট? না, ক্যারিবিয়ান প্লেট না। কেউ বলতে পারবে? দেখো, এর উত্তরে আরেকটা প্লেট আছে যেটা নর্থ আমেরিকার পশ্চিমে অবস্থান করছে, সেটাকে বলা হয় জুয়ান দে ফুকো পাত। ঠিক আছে, এই জুয়ান দে ফুকো পাত তোমরা একটু দেখতে পাচ্ছ, যদি না দেখতে পাও একটু তোমরা মোবাইলটা জুম করো, মোবাইলটা জুম করো, আমার এখান থেকে বড় করলে মানে দেখতে পাবে, তোমরা মোবাইলে জুম করে নাও, করে দেখবে এই নর্থ আমেরিকা দেখতে পাচ্ছ, এই নর্থ আমেরিকার পশ্চিমে অবস্থান করছে, এইটা হচ্ছে পশ্চিম পাট, এই পশ্চিমে অবস্থান করছে একটা পাত, তার নাম হচ্ছে জুয়ান দে ফুকো পাত। ঠিক আছে, প্রশান্ত মহাসাগরে অবস্থান করছে এবং কোথায়, উত্তর আমেরিকার পশ্চিমে জুয়ান দে ফুকো পাত। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার পশ্চিম মানে পশ্চিম পাটে তিনটে মাঝারি পাত পেলাম। ওকে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই পার্টটা, এখান থেকে অবশ্যই একটা প্রশ্ন পাওয়া যাবে, আশা করা যায়, যদি আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি আমরা প্যাটার্নটা ফলো করি তাহলে অবশ্যই এখান থেকে প্রশ্ন পাবো একটা। ঠিক আছে, দেখো, তাহলে নর্থ আমেরিকার পশ্চিমে অবস্থানকে জুয়ান দে ফুকোপাত, মেক্সিকোর পশ্চিমে অবস্থান করছে কে, কোকোপাত, অ্যান্ড দক্ষিণ আমেরিকার পশ্চিমে অবস্থান করছে নাচকা পাত। ক্লিয়ার? এখান থেকে তিনটে পাত হয়ে গেল। এবার আর একটা পাত আছে, দেখো এটা হচ্ছে মেক্সিকো উপসাগরের পূর্ব দিকে, যেটাকে ক্যারিবিয়ান প্লেট, এই ক্যারিবিয়ানরা খেলতে আসে, মানে ক্রিকেট খেলে জানো, তো ক্যারিবিয়ান প্লেট এই জায়গাটা অবস্থান করছে, সেটা কোথায় অবস্থান করছে, দেখো ব্রাজিল, এটা ব্রাজিল, বলিভিয়া উপরে, বলিভিয়া তার উপরে অবস্থান করছে, এটা হচ্ছে ক্যারিবিয়ান সাগর, ক্যারিবিয়ান সাগরে সব থেকে বেশি কি হয়, একটা ঘূর্ণিঝড় হয়, তার নাম কি বলতো, ওই অঞ্চলে উৎপত্তি হয়, হ্যারিকেন, হ্যাঁ হ্যারিকেন, ক্যারিবিয়ান সাগরে হ্যারিকেন। আচ্ছা, এবার দেখো, হ্যাঁ ক্যারিবিয়ান সাগরে এইটা হচ্ছে ক্যারিবিয়ান প্লেট, এই ক্যারিবিয়ান প্লেটটা হচ্ছে কি, এটা একটা মাঝারি পাত। ঠিক আছে, চলো এবার আমরা আমেরিকা থেকে চলে যাই অন্যদিকে, এশিয়াতে চলে যাই। এবার এশিয়াতে দেখো একটা পাত দেখতে পাচ্ছ, এটা আরবিয়ান প্লেট, দেখা পাচ্ছ আরবিয়ান প্লেট, আরব তো আরবিয়ান প্লেট, এটা হচ্ছে আরবিয়ান প্লেট। ওকে, এই আরবিয়ান প্লেটটা হচ্ছে একটা মাঝারি পাত, এটা কোথায় অবস্থান করছে, এটা অবস্থান করছে এই আফ্রিকার পূর্ব দিকে এবং আমাদের ইন্ডিয়ার পশ্চিমে অবস্থান করছে। অ্যাকচুয়ালি আরবিয়ান প্লেটের মুভমেন্টটা কোন কোন দিকে হয়েছে বা হয় বলতো, আরবি প্লেটের, হ্যাঁ উত্তর দিকে, হ্যাঁ হ্যাঁ ঠিক উত্তর দিকে, উত্তর পশ্চিম দিকে সরণের কারণে কিন্তু এই যে আফ্রিকা থেকে এটা বিচ্ছিন্ন হয়ে এই জায়গাটা মানে তৈরি করেছে কি সাগর, এই সাগরটার নাম কি বলতো, পারস্য, লোহিত সাগর, আর এটা হচ্ছে পারস্য, এটা হচ্ছে পারস্য, হ্যাঁ এডেন, এডেন। এবং এই জায়গাটা যেটা মাঝখান বরাবর এটা কি, ভূমধ্যসাগর, এই ভূমধ্যসাগর এবং লোহিত সাগরের মাঝে একটা প্রণালী আছে, তার নাম কি বলতো, বাবেল, হ্যাঁ কি বলো, সুয়েজ খাল কোথায় পাবে, সুয়েজ, হ্যাঁ হ্যাঁ, প্রণালীর কথা বলেছি, খালের কথা বলিনি, সুয়েজ, আমি খালের কথা বলিনি তো, খাল সুয়েজ খাল আছে, হ্যাঁ 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 ঠিক, না না না, বাবেল মান্দ প্রণালী, আর ওখানে খাল আছে সুয়েজ খাল, ঠিকই আছে সুয়েজ খাল, আমি খালের কথা জিজ্ঞাসা করিনি। যাই হোক, এই ফল্টের কারণে এখানে উত্তর পশ্চিম দিকে স্থানান্তরের কাছে এই কারণে এই লোহিত সাগর, এই পারস্য উপসাগর সৃষ্টি হয়েছে। যাই হোক, নেক্সট প্রশ্ন, তাহলে আটটা কি আমরা মাঝারি পাত হয়ে গেছে আমাদের, আলোচনা হয়ে গেছে আটটা মাঝারি পাত, তাহলে কি কি হলো, এইদিকে চারটে হয়ে গেল, আরবিয়ান প্লেট হলো না, এখনো বাকি আছে, ফিলিপাইন্স প্লেট বাকি আছে,
ফিলিপাইন্স প্লেট বাকি আছে। ফিলিপাইন্স প্লেটটার অবস্থান দেখতে পাচ্ছ কেউ? খুঁজে পেয়েছো? আমার ল্যাপটপে খুঁজেই পাচ্ছি না, দেখাই যাচ্ছে না, কারণ একটু ইয়ে হয়ে গেছে, ইয়ে হয়ে গেছে। ফিলিপাইন্স দ্বীপপুঞ্জ জানো, এই জাপান তারপরে ইন্দোনেশিয়া দেখতে পাচ্ছ, এই জাপান ইন্দোনেশিয়ার পূর্ব দিকে অবস্থান করছে ফিলিপাইন্স প্লেট। ঠিক আছে, এই ফিলিপাইন্স প্লেটের না, এটা না, আরেকটা নিয়ে আসো। এক মিনিট, একটু 1 মিনিট আসছি, দাঁড়াও। ঠিক আছে, চলো। হ্যালো, দেখতে পাচ্ছ তোমরা? হুম, সরি, একটু ভেতরে গিয়েছিলাম, যাই হোক। তাহলে নাজকা প্লেট হলো আচ্ছা ফিলিপাইন্স পাত। ঠিক আছে, ফিলিপাইন্স পাতটার অবস্থানটা তোমরা দেখলে বুঝতে পারবে যে ফিলিপাইন্স দ্বীপপুঞ্জ আছে, এই ফিলিপাইন্স দ্বীপপুঞ্জটাই হচ্ছে ফিলিপাইন্স প্লেট। ওকে, যেটা প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে অবস্থান করছে, হ্যাঁ পশ্চিমে অবস্থান করছে ফিলিপাইন্স প্লেট। ঠিক আছে, তো আচ্ছা, আরো একটা পাত বাকি আছে, সেটা হচ্ছে স্কোশিয়া প্লেট। ঠিক আছে, এই স্কোশিয়া প্লেটটার অবস্থান কোথায়, কে বলতে পারবে? উত্তর আমেরিকা আর একদম একদম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফকল্যান্ড দ্বীপপুঞ্জে সাউথ আমেরিকা হবে। হ্যাঁ দেখো, নর্থ আমেরিকা তো, এটা তো নর্থ আমেরিকা, এটা হবে না। সাউথ আমেরিকা, দেখো ম্যাপটা দেখলে বুঝতে পেরে যাবে। দেখো এটা হচ্ছে সাউথ আমেরিকা, এটা ফকল্যান্ড আইল্যান্ড, ফকল্যান্ড দ্বীপ। এই ফকল্যান্ডের, আর এইটা হচ্ছে আন্টার্কটিকা, আন্টার্কটিকার এই যে মাছ বড় লেজ লেজ বেরিয়ে গেছে, এই লেজ হচ্ছে এদিকে, আর এটা ফকল্যান্ডের মাঝখানে অবস্থান করছে স্কোশিয়া প্লেট। ঠিক আছে, স্কোশিয়া প্লেট। ওকে, যাই হোক, মাঝারি প্লেট গুলো মনে হচ্ছে হয়ে গেছে, আর কেউ নেই, বাকি নেই, সব হয়ে গেল না? ফিলিপাইন্স প্লেট হলো কমপ্লিট তো নাকি? 8টা পাত হয়ে গেছে, 7টা হয়েছে, আর কে বাকি আছে গো? আর কে বাকি আছে? চীন বলে, চীন কোন মাঝারি পাত না। ও ভাই, আমরা আমাদের ভারতকে ছেড়ে দিলাম, ইয়েস ইয়েস, ভারতীয় প্লেট। কি অবস্থা আমাদের মাদারল্যান্ড, ইন্ডিয়ান প্লেট, কি অবস্থা আমরা, ছি ছি ছি। আমাদের নিজের বলে না, সেই নিজের জিনিসকে ভুলে যাই, এই আমরা সেই নিজের জিনিসকেই ভুলে গেলাম। ইন্ডিয়ান প্লেট, ইন্ডিয়ান প্লেট একটা মাঝারি প্লেট, মাঝারি পাত। হ্যাঁ ইন্ডিয়ান প্লেট এটা। ঠিক আছে, ইন্ডিয়ান প্লেটটা দেখো পুরো ভারত মহাসাগরের আরব এবং বঙ্গোপসাগর এবং ইন্ডিয়ান প্লেট, পুরোটাই হচ্ছে ইন্ডিয়ান প্লেট। তো ইন্ডিয়ান প্লেট একটা মাঝারি প্লেট। ঠিক আছে, এই ইন্ডিয়ান প্লেটের ডিরেকশনটা বলো তো কোন দিকে, কোন দিকে, ডিরেকশনটা কোন দিকে হয়? উত্তর পশ্চিম না, উত্তর পূর্ব হবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো পাতগুলো সম্পর্কে আমরা আশা করি পড়া মানে বুঝতে পেরেছি, আশা করি, তাই না?
হবে তো? এবার যদি প্রশ্ন করা যায় পারা যাবে তো? Yes. আচ্ছা, এছাড়াও ছোট ছোট কয়েকটা পাত আছে, সেগুলো একটু মনে রাখবে। যেমন মাদাগাস্কার প্লেট, এটা হচ্ছে মাদাগাস্কার, দেখতে পাচ্ছ এই মাদাগাস্কার প্লেট, এটা একটা ছোট পাত। ঠিক আছে, তারপরে এই উত্তর দিকে পাবে এই মাদাগাস্কারের উত্তরে সোমালি প্লেট। ঠিক আছে, সোমালি যে দেশ আছে, সোমালি দেশ, এটা একটা আমেরিকার, সরি আফ্রিকার একটা দেশ সোমালি প্লেট। এই সোমালি প্লেট হচ্ছে একটা ছোট পাত। এরকম অসংখ্য 20টার মতো ছোট ছোট পাত আছে, একটু তোমরা পড়ে নেবে। যেমন পানামা পাত রয়েছে, বার্মা পাত আছে, ইরানিয়া প্লেট আছে, তারপরে শ্রীলঙ্কা প্লেট আছে, ছোট একটা শ্রীলঙ্কা দেশ, শ্রীলঙ্কান প্লেট রয়েছে। ঠিক আছে, টোঙ্গা পাত, গ্রিনল্যান্ড পাত, এগুলো ছোট ছোট কয়েকটা পাত আছে, একটু দেখে নেবে। ঠিক আছে, চলো। তো ঠিক আছে, এবার আমি কিছু কোশ্চেন করি এখান থেকে, মানে এখান থেকে না, আমি এবার অল ওভার থেকে একটু কিছু কোশ্চেন করি, সব জায়গা থেকে। তোমরা প্রত্যেকে গ্রুপে উত্তর দেবে, এবং তোমরা যে যার যে গ্রুপে আছো সেই গ্রুপে উত্তর দাও। ঠিক আছে, ট্যানজিয়া ভেঙে গেল। ঠিক আছে, ভেঙে গিয়ে উত্তর এবং দক্ষিণ আমেরিকার ডিরেকশনটা কোন দিকে গেল? মানে উত্তর ও দক্ষিণ আমেরিকা কোন দিকে মুভ করলো? পশ্চিম দিকে। মুখে বলনি, উত্তর গ্রুপেই দাও। প্রত্যেকে গ্রুপে আছে, দেখো গ্রুপে উত্তর দেবে ফটাফট, তাড়াতাড়ি উত্তর দেবে। যত তাড়াতাড়ি উত্তর দেবে তাড়াতাড়ি প্রশ্ন হবে। নেক্সট প্রশ্ন করব। পশ্চিম দিকে। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রশ্ন। প্রাটের এরি এবং প্রাটের থিওরি তো তোমরা পড়েছো, যারা অনার্সে দেবে, এরি এবং প্রাটের থিওরি পড়েছো। তো ল অফ ফ্লোয়েশন, ভাসমানতা সূত্রকে উপস্থাপন করেন? ল অফ ফ্লোয়েশন বা ভাসমানতা সূত্রকে উপস্থাপন করেন? মুখে উত্তর বলবে না, প্রত্যেকে গ্রুপে উত্তর দিচ্ছে দেখো। আচ্ছা, এইদিকে রিয়া, বিশ্ব, বিশ্বজিৎ, সুস্মিতা আগেরটা দিয়েছো, রিয়া, সঙ্গীতা, ওকে। ল অফ মানে ভাসমানতা সূত্র বা হচ্ছে উম, যেটাকে বলা হয় বাংলায়, বলা হয় কি, ল অফ ফ্লোয়েশন বাংলায় কি বলে, ভাসমানতা সূত্র কে উপস্থাপন করেন? বলো। কি বলছো? প্রাট? এইরই হবে তো, কি অবস্থা, সব ভুলভাল বলছো কেন? এইরই হবে, এইরই হবে। তুমি কে বলো তো? গৌরী? তোমার কথাটা তো শোনা যাচ্ছে না, তুমি কেন এরকম ভাবে বলছো? তুমি মুখে বলছো কেন গৌরী? এই গৌরী না, আসলে তোমার নামটা যাই হোক, এখানে গৌরী লেখা আছে। তুমি মুখে বলছো কেন? সবাই তো দিচ্ছে আর তোমার সাউন্ডটা ঠিকঠাক আসছে না, মানে ডিস্টার্ব নয়েসই হচ্ছে, বুঝতে পারছো? তুমি একটু মিউট করো। আর গ্রুপে সবাই উত্তর দিচ্ছে, তুমি গ্রুপটা ফলো করো। দেখো গ্রুপে দেখো, শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ, মিউট করো আর গ্রুপে উত্তর দাও, কারণ তোমার সাউন্ডটা তো বোঝা যাচ্ছে না, না এবার সমস্যা হচ্ছে। আচ্ছা, এবার চলো নেক্সট, এরই হবে ল অফ ভাসমানতা। আচ্ছা, নেক্সট, লেভেল অফ কম্পেনসেশন। লেভেল অফ কম্পেনসেশন, এই থিওরিটা কে উপস্থাপন করে? বাংলায় বলা হয় প্রতিবিধান তল। প্রতিবিধান তলের উপর মৌমিতা দাস,
মৌমিতা সবে এসছে না ক্লাসে? হ্যাঁ, ওই কারণে তুমি সেই বলে না মানে ফুটবল খেলতে নেমে আমরা ছোটবেলায় মানে করতাম মাঝে মানে মাঠে নেমেই প্রথমে ইয়ে থাকে না সেই ছুটে যেদিকে পারি আর কি বল মেরে দিই সেরকম আর কি। তুমি ফিল্ডে নেমে ছয় মারতে শুরু করে দিয়েছো, ৬-৪। ঠিক আছে? এ, তুমি জানো না তো বিষয়টা হচ্ছে গ্রুপে উত্তর দাও, ঠিক আছে? হ্যাঁ, 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 ঠিকই উত্তর দিয়েছো তুমি। কিন্তু সমস্যাটা যে তোমার উত্তরটা গ্রুপে দেবে মানে এসএমএস করে বলো, কারণ সবাই উত্তর দিচ্ছে তো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। উম, ঠিক আছে। পাস্কেল কে বলছো? রাজকুমার কি অবস্থা, পড়াশোনা কি অবস্থা এরকম কেন? পাস্কেল কেন দেবে? হেনরি প্রাট হবে। প্রাট হবে, প্রাট। আচ্ছা, নেক্সট প্রশ্ন। মোহ বিযুক্তি বা মোহরভিষিক বিযুক্তি আহ, কত গভীরতায় অবস্থান করছে? অপশান দিচ্ছি: 10 কিলোমিটার, 30 কিলোমিটার, 50 কিলোমিটার, আর 2900 কিমি। আচ্ছা, রিয়া, সঙ্গীতা, শুভ। ঠিক আছে। এইদিকে দিয়েছো সঙ্গীতা, সুদর্শন, তাহিদ, ফুলমণি, শম্পা। ঠিক আছে। ঠিক আছে, রাজকুমার 50 হবে না, 30 হবে। অপর্ণা, কৃষ্ণা, সুস্মিতা। অপশান গুলো বলুন একবার। অপশান 35, 30 দিয়েছি, 35 দিইনি তো, 30 দিয়েছি, 30, 50, 700 আর 2900 এরকম দিয়েছিলাম। 30 হবে, 30 কিলোমিটার বা অ্যাভারেজ 33 কিলোমিটার হবে, আমি 30ই বললাম। অপশান যেমন থাকবে সেরকম ভাবে উত্তর দেবে। চলো পরের প্রশ্ন। তপ্তবিন্দু বা হটস্পট পৃথিবীতে কতগুলো রয়েছে? সহজ প্রশ্ন, একদম জলের মতো প্রশ্ন। এই প্রশ্নগুলো যখন আমি করি তখন মনে হয় "ইস, এত সহজ প্রশ্ন কেন করছি?" সেখানে একটু কাঠিন্য হয়ে যায় প্রশ্নের। কিন্তু পরীক্ষায় এরকমই প্রশ্ন আসবে, পৃথিবীতে কতগুলো হটস্পট আছে। হ্যাঁ, ঠিক আছে। শুভ, ভাস্বতী, রিয়া, সঙ্গীতা, মৌমিতা, সুস্মিতা, কৃষ্ণ। এদিকে দিয়েছো তাহিদ, সঙ্গীতা। না, 20টা হবে না। রাজকুমার। ঠিক আছে। 36টা। সুদর্শন। এ বাবা, না, 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 36টা হবে না। তাহলে তোমরা এরকম এরকম প্রশ্নের উত্তর দিলে তাহলে তোমার আমার মক টেস্টে কিন্তু খুবই কম নাম্বার পাবে। তোমরা খুবই কম পাচ্ছ না সুদর্শন? কত করে পাচ্ছ মক টেস্টে? যদি প্রথম হয়ে থাকো 56। ঠিক আছে, অসুবিধা নেই, প্রথমে অসুবিধা হবে। প্রথমে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? প্রথমে অনেকে কম পাবে, যারা তোমার প্রথমে ভর্তি হয়েছে আমি বলে রাখি, ঠিক আছে? নতুন যারা ভর্তি হয়েছো মানে মক টেস্টের জন্য দিয়ে মক টেস্টের জন্য অ্যাডমিশন হয়েছো, তোমরা প্রথমে প্রশ্ন একটু পরীক্ষা টরীক্ষা দিয়ে ভয় পাবে না, প্রথমে বলে রাখি। ঠিক আছে? আর খুব কঠিন প্রশ্ন হয় তা কিন্তু নয়। প্রশ্ন মোটামুটি অ্যাভারেজ প্রশ্ন হয়। তোমরা একটু মানে আস্তে আস্তে পড়ার পরে বুঝতে পারবে যে, তখন পরে বুঝতে হবে যে খুব একটা কঠিন হচ্ছে না, মোটামুটি এটা হয়, মানে কম পেলেও কিন্তু ভয় পাবে না, দিয়ে যাবে। আর যেগুলো পারবে না সেগুলো একটু খাতায় লিখে নেবে, ঠিক আছে? হ্যাঁ, 21টি হবে, 21টি। না, 20 আমি কোনো জায়গায় দেখিনি তো, কোথায় 20 দেখেছো? কোন বইয়ে 20 দিয়েছো?
কোনো বইয়ে কুড়ি পাবে না। কুড়ি কোন বইয়ে পাবে? ও আচ্ছা, ওরকম মানে 21টাই পাবে বেশিরভাগ। আচ্ছা সে যাই হোক, অনেক বইয়ে থাকতে পারে না। কুড়ি 21টাই হবে, ঠিক আছে, 21টাই করবে। চলো নেক্সট প্রশ্ন। সব থেকে গতিশীল পাতের নাম কি? কোন পাত সব থেকে বেশি গতিশীল? ঠিক আছে, পেসিফিক প্লেট, সুস্মিতা, সঙ্গীতা, ঋতিকা। ঋতিকা নতুন না? তুমি মোটে কোনো মক টেস্ট দিয়েছো? আচ্ছা ঠিক আছে। কৃষ্ণ, ঠিক আছে। মৌমিতা, রিয়া, মৌমিতা রয়, রাজকুমার, ঠিক আছে। আর কেউ বাকি আছো? বিশ্বজিৎ বলেছি। শুভ, আচ্ছা শুভ প্রথমে দিয়েছো উপরে। শুভ, ঠিক আছে। হুম। আচ্ছা এদিকে ফুলমণি, জিও, তাইদ হোসেন, মাহাসিন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন। আফ্রিকান প্লেট, এটা একটু কঠিন হয়ে যাবে। থাক ওইটা ছেড়ে দাও, অত অত করতে হবে না। আফ্রিকান প্লেটের কোন ডিরেকশনটা কোন দিকে, যদি পারো বলো, অসুবিধা নেই। আফ্রিকান প্লেট। উত্তর পূর্ব দিকে, ঠিক আছে। মহাসিন দিয়েছে উত্তর পূর্ব দিকে। তাহিদ, ঠিক আছে। এদিকে দিয়েছো তোমরা উত্তর পূর্ব। সঙ্গীতা, শুভ করে, আচ্ছা শুভ বলছো করে, ঠিক আছে। ইস্ট হবে না, ইস্ট নর্থ ইস্ট হবে। সুস্মিতা, সঙ্গীতা পূর্ব দিয়েছো। মৌমিতা রয়, ঠিক আছে। রাজকুমার, উত্তর হবে না, উত্তর পূর্ব হবে। মৌমিতা রয়, ঠিক আছে। পরের প্রশ্ন। আফ্রিকান প্লেটের ডিরেকশন কোন দিকে? নেক্সট। প্রশান্ত মহাসাগরীয় পাত, হ্যাঁ, প্রশান্ত মহাসাগরীয় পাত, দ্রুত গতিশীল পাত। নেক্সট প্রশ্ন। ত্রিপাত সীমানা নাম শুনেছো? ত্রিপাত সীমানা, ট্রিপল জাংশন যেটাকে বলা হয়। তো ট্রিপল জাংশন কোন ধরনের পাত সীমানায় গড়ে ওঠে? অপশন, অভিসারী, প্রতিসারী, নিরপেক্ষ। আচ্ছা উত্তর প্রথমে দিয়েছো সুস্মিতা, ঠিক আছে। রিয়া, ওকে। সঙ্গীতা, শুভ, রাজকুমার, ঋতিকা, ভাস্বতী, মৌমিতা রয়, কৃষ্ণ, ঠিক আছে। প্রথম ব্যাচে তাহিদ, মহসিন, শম্পা, অভিসারী হবে না গো। সঙ্গীতা রয়, না গো, অভিসারী হবে না। অভিসারী মানে কি, একটা পাতের সঙ্গে আরেকটা পাত যখন সংঘর্ষে লিপ্ত হয় তাকে বলা হয় অভিসারী পাত সীমানা। এবার অভিসারী পাত সীমানাতে কি হয়, এইভাবে হয় না। অভিসারীতে কি হয়, যখন ওই ভঙ্গিল পর্বত হবে বা হচ্ছে খাত তৈরি হয়ে যাবে, হ্যাঁ, তো এরকম হয় না। এবার হচ্ছে এটা কি ট্রিপল জাংশন, মানে ত্রিপাত সীমানা। ত্রিপাত সীমানায় অ্যাকচুয়ালি নিরপেক্ষ পাত সীমানা, নিরপেক্ষ পাত সীমানায় তৈরি হয়। নিরপেক্ষ পাত সীমানা কি, যখন কোনো দুটো পাত একে অপরের পাশ কাটিয়ে চলে যায়, ঠিক আছে। মানে কেউ কারোর সঙ্গে অ্যাকচুয়ালি অভিসারী পাত সীমানায় কি হয়, দুটো পাত একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।
মানে কি ঝগড়া হলে যেমন হয় মারামারি করে, তো এরা কি একটা হালকা পাত একটা ভারী পাত দুজনে মারামারি করে, একজন ভারী সে হচ্ছে ভেতরে ঢুকে গেল। হ্যাঁ, ভেতরে ঢুকে গেল, এটা হচ্ছে কি অভিসারী পাত সীমানা। প্রতিসারী পাত সীমানায় কি হয়, যখন দুটো পাত একে অপরের থেকে দূরে সরে যায়, ঠিক আছে, মানে কি দুজনে আহ, থেকে পরস্পরের দূরত্ব বাড়িয়ে যায়, একে অপর থেকে দূরে চলে যায়, ফলে কি হয় ভেতর থেকে ম্যাগমা বেরিয়ে এসে শৈলশিরা তৈরি করে, যেমন মিড ওসানিক রিঞ্চ রিচ মানে মধ্য আটলান্টিক শৈলশিরা তৈরি হচ্ছে প্রতিসারী পাত সীমানায়। ওকে, আরেকটা পাত সীমানা আছে যেটা হলো নিরপেক্ষ পাত সীমানা। এই ধরনের পাত সীমানায় কি হয়, এরা কি হয় দুজনে সংঘর্ষে লিপ্ত হয় না বা পাশাপাশি দূরে সরে যায় না, এরা কি হয় পাশাপাশি পাশ কাটিয়ে চলে যায়, ঠিক আছে, দুটো পাত আছে পাশাপাশি পাশ কাটিয়ে চলে যাবে, কেউ কেউ কারোর সঙ্গে কথা বলে না, ঝগড়া হলে যেরকম হয় না, ঝগড়া হয়ে গেলে দুজনে বন্ধুর ঝগড়া হয়ে গেল পাশ থেকে চলে যাচ্ছে, কোনো কথাই বললে না, এরকম আর কি। তো এই পাতটা হচ্ছে নিরপেক্ষ পাত সীমানা, হচ্ছে দুটো পাত পাশাপাশি পাশ কাটিয়ে চলে যায়, কেউ কারোর সঙ্গে দ্বন্দ্ব করে না, এটা হচ্ছে নিরপেক্ষ পাত সীমানা। তো ট্রিপল জাংশন ত্রিপাত সীমানায় কি হয়, তিনটে পাত অবস্থান করে, দুটো পাত সক্রিয় থাকে, আরেকটা পাত কি থাকে বলো, আরেকটা পাত নিষ্ক্রিয় থাকে। হ্যাঁ, নিষ্ক্রিয় পাতটাকে কি বলা হয়, একটা নাম আছে। ভেরি গুড, অলাকোচন। হ্যাঁ, তো অলাকোচন হচ্ছে নিষ্ক্রিয় পাত। ঠিক আছে, এবার হচ্ছে যেটা বলছিলাম, হ্যাঁ, এই নিষ্ক্রিয় ট্রিপল জাংশনটা তৈরি হয় কোথায়, নিরপেক্ষ পাত সীমানাতে, ঠিক আছে। ওকে, ওল্ডহাম, হ্যাঁ গুটেনবার্গ বিযুক্তির নাম, অ্যাকচুয়ালি বিযুক্তির নামগুলো যেগুলো আছে না, ওদের একটা আলাদা আলাদা নাম আছে, যে নামগুলো সচরাচর বইতে থাকে না, ঠিক আছে। গুটেনবার্গ বিযুক্তির অপর নাম হচ্ছে ওল্ডহাম বিযুক্তি রেখা, ঠিক আছে, ওল্ডহাম বিযুক্তি রেখা। যেমন, হ্যাঁ, এগুলো সব বইয়ে পাবে না, কিছু কিছু এতে পাবে, একটু কাটাকাটি করলে পাবে তখন। কালকে একটা প্রশ্ন ভুল ছিল, ঠিক আছে, ভুল ছিল বলতে আমার মিস্টেক হয়ে গেছে, ওটা ঠিকঠাক ইয়ে করা হয়নি। ওই যে একটা প্রশ্ন ছিল না, ওই তোমার ইয়ে বলো না, আহ, বলো পরীক্ষা দিয়েছে তো কি প্রশ্ন ভুল পেয়েছে। হ্যাঁ, এস তরঙ্গ প্রবাহিত হতে পারে না কোথা থেকে, এটা বহি কেন্দ্রমণ্ডল হবে, অন্তঃকেন্দ্রমণ্ডল অ্যান্সার ছিল মনে হয়, তাই না। কেন্দ্র, গুরুমণ্ডলা কেন্দ্রমণ্ডলা, ওই কেন্দ্রমণ্ডল হবে অ্যাকচুয়ালি। প্রশ্ন পরীক্ষা দেওয়ার পরে অনেকে আমাকে 7-8 জন পাঠিয়েছে যে স্যার এটা, আমি ঠিক আছে অসুবিধা নেই, আমি পরে করে উত্তর করে দেবো, ঠিক আছে। যখন দু একটা ভুল হবে তখন আমাকে ইনবক্সে পাঠিয়ে দেবে, আমি কারেকশন করে দিয়ে দেবো, গ্রুপে দেবে না, কারণ পরীক্ষা অনেকে দেয় না তো দেবে। চলো পরের প্রশ্ন। সব দিয়েছি, তুমি গ্রুপে, গ্রুপটা ফলো করো, সবই দিয়েছি দেখে নাও। গ্রুপটা সবসময় ফলো রাখবে, যারা সেকেন্ড ব্যাচে আছে সেকেন্ড ব্যাচটা ফলো রাখবে, যারা ফার্স্ট ব্যাচে আছে ফার্স্ট ব্যাচটা ফলো রাখবে, তাহলে ওখানেই সব পেয়ে যাবে। চলুন পরের প্রশ্ন। হোস্ট বা গ্রাবেন, ঠিক আছে, এটা হোস্ট বা গ্রাবেন, বলতো এটা কি ধরনের পাত সীমানায় গড়ে ওঠে, এটা একটা মানে অন্য টাইপের প্রশ্ন হয়ে গেল। ঠিক আছে বলো, অসুবিধা নেই, হোস্ট বা গ্রাবেন। হোস্ট বা গ্রাবেন না, হোস্ট গ্রাবেন কোন ধরনের পাত সীমানায় গড়ে ওঠে? অভিসারীতে কি হয়, নিরপেক্ষ, নিরপেক্ষ, হুম, হুম। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ডাইভারজেন্ট হবে, কনভার্জেন্টও হবে, কারণ হচ্ছে কনভার্জেন্টেও কিন্তু সরে যাওয়ার কারণে হতে পারে, ঠিক আছে, দুটোই হবে, প্রশ্নটা ঠিকঠাক না।
যাই হোক, পরের প্রশ্নে যাচ্ছি। একটা কর্ডিলেরার এক্সাম্পল দাও, কর্ডিলেরা। কর্ডিলেরা পর্বত। তুমি তো ইয়ে বললে তো, ক্যালডেরা বলেছো। ক্যালডেরা মানে হ্রদ বলেছো তুমি, আনিয়াচক, আলাস্কার আনিয়াচক, ক্যালডেরা এক্সাম্পল, তাই না শুভ? আমি আমি ওটা জিজ্ঞাসা করি না তো। হ্যাঁ, না, মধ্য আটলান্টিক চলেছিল হবে না। মধ্য আটলান্টিক সলিউশন আন্দ্রিজ মহাসিন বলে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আন্দ্রিজ। হিমাংশু ঠিক। আন্দ্রিজ পর্বতমালা মুখে বলনি, সবাই কিন্তু গ্রুপে উত্তর দিচ্ছে, তাহলে কিন্তু সমস্যা হয়ে যায়, বলে স্যার আমাদের মুখে বলতে দেয় না আর এসব সবাইকে। আন্দ্রিজ হবে। আর কই? আচ্ছা, এইদিকে দিয়েছো। রকি, আন্দ্রিজ, আলপস হবে না। আন্দ্রিজ পর্বতমালা হবে সঠিক উত্তর, হ্যাঁ। কর্ডিলেরা মানে শৃঙ্খল, অনেকগুলো পর্বত পরস্পর শৃঙ্খল ভাবে অবস্থান করলে তাকে কর্ডিলেরা বলা হয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট। পরের প্রশ্ন হলো, জাপান দ্বীপপুঞ্জ, আমরা যেটা জাপান দেশ, ঠিক আছে, এই জাপান দ্বীপপুঞ্জ কোন দুটো পাঁচ সীমানায় অবস্থান করছে? অপশন: জাপান দ্বীপপুঞ্জ বা দ্বীপমালা কোন দুটো পাঁচ সীমানায় অবস্থান করছে? অপশন দিতে হবে, এমনি বলো না, অপশন দেবো না। বলো, গ্রুপে দাও, গ্রুপে দাও। জাপান দ্বীপপুঞ্জ কোন পাঁচ সীমানায় অবস্থান করছে? ভারতীয় হবে কেন? প্রশান্ত, ঠিক আছে। ভারতীয় প্লেট হবে না, প্রশান্ত মহাসাগর প্লেট মহাসিন দিয়েছে, ঠিকই আছে। ইউরেশীয় প্লেট এবং প্রশান্ত মহাসাগরীয় প্লেট। প্যাসিফিক হবে। ফিলিপাইন্স। প্রশান্ত মহাসাগর আর ওই ইয়ে হবে গো, ইউরেশীয় প্লেট হবে আর প্রশান্ত মহাসাগর প্লেট। হুম, ঠিক আছে, চলো পরের প্রশ্ন। বেনি অফ জোন কত ডিগ্রি কোণে নিমজ্জিত হয়? বেনি অফ জোন এর পাত কত ডিগ্রি কোণে নিমজ্জিত হয়? শুভ, রিয়া, সুস্মিতা, ভাস্বতী, সঙ্গীতা, রাজকুমার, অপর্ণা, মৌমিতা, ঠিক আছে, কৃষ্ণ, ঋতিকা, হুম, মহাসিন, তাহিদ, সুদর্শন, শম্পা, সঙ্গীতা, ঠিক আছে। ঋতিকা দিয়েছো, ঠিক আছে, চলো পরের প্রশ্ন। মহীঢাল বরাবর যখন আগ্নেয় পদার্থ সঞ্চয় হয় তাকে কি বলা হয়? অপশন দিচ্ছি: মায়োপিও, মায়োজিও সিনক্লাইন, ইওজিও সিনক্লাইন। মায়োজিও সিনক্লাইন, ইওজিও সিনক্লাইন। মহীঢাল বরাবর যখন, মহীঢাল বরাবর যখন পদার্থগুলো, এখানে উত্তর কয়েকজন কেউ দিয়েছো মনে হয়, দেখেনি তো। দেবাশিস,
দেবাশিস ইউজিওক্লাইন বলছো। আচ্ছা, এদিকে তোমরা কারা দিচ্ছ দেখে নি। রাজকুমার, আচ্ছা উপরে দিয়েছো, দাঁড়াও। শুভ, মায়ো, আচ্ছা ভাস্বতী মায়ো, ঠিক আছে। না মায়ো হবে না, রাজকুমার হবে। ঠিক আছে, ঋতিকা নো। অপশান মায়োজিও আর ইগোজিও, কি হবে? রিয়া বলছো মায়োজিও ক্লাইন, মায়োজিও সিন ক্লাইন। স্যার উত্তর অপশান একটু এক্সপ্লেন করে সঠিক। আচ্ছা এইদিকে কারা দিয়েছে দেখে নি, দাঁড়াও। মহাসিন বলছে মায়োজিও ক্লাইন, মায়োজিও সিন ক্লাইন। তাহিদ বলছে ইয়োজিও, না মায়োজিও হবে না, আমি বলে দিচ্ছি ইয়োজিও সিন ক্লাইন। যারা করেছো তাহিদ করেছো, ঠিক আছে। আর তোমরা এদিকে করেছো, তুমি হচ্ছে রাজকুমার করেছো, ইয়োজিও সিন ক্লাইন হবে। দেখো দুটো জিনিস কি একটু এক্সপ্লেন করছি, দেখে নাও, শুনে নাও। মাইজিও সিনক্লাইনটা কি লিখে নাও যদি না জানা থাকে। মাইজিও সিনক্লাইন হচ্ছে, যেটা বেশিরভাগ জন দিয়েছো, সেটা হচ্ছে কি মহাদেশের কাছে, হ্যাঁ মানে স্থলবিধৌত যখন পদার্থ সঞ্চিত হয় তাকে বলা হয় মায়োজিও সিনক্লাইন। মানে স্থলবিধৌত পদার্থ মহাদেশের নিকট যদি সঞ্চিত হয় তখন তাকে বলা হয় মায়োজিও সিনক্লাইন। ঠিক আছে, তাহলে কি লিখবে? লিখবে যে মহাদেশের কাছে, ঠিক আছে, এই মায়োজিও সিনক্লাইন অবস্থান করে এবং এখানে পদার্থ কথাকার স্থলবিধৌত, অর্থাৎ স্থলভাগ থেকে পদার্থ, ক্ষয়প্রাপ্ত পদার্থ সেখানে সঞ্চিত হয়, সেটা হচ্ছে মায়োজিও সিনক্লাইন। ক্লিয়ার হয়েছে সুস্মিতা? হ্যাঁ, আরেকবার বলছি, দেখো সুস্মিতা, এই মৌমিতা, কার সঙ্গে কথা বলছো, আমার সঙ্গে নাকি বাড়ির কারোর সঙ্গে? বাড়ির কারোর সঙ্গে যদি করে থাকো তাহলে মিউট করে দাও, ঠিক আছে। আচ্ছা আমি আবার ক্লাসে আছো, ঠিক আছে। মায়োজিও সিনক্লাইনটা একটু শোনো। মায়োজিও সিনক্লাইনটা কি? এটা হচ্ছে মানে সিনক্লাইন মিন্স হচ্ছে মহীখাত, ঠিক আছে। অ্যাকচুয়ালি মহীখাত দুটো মহাদেশীয় পাতের সংযোগস্থলে যখন অবস্থান করে তখন তাকে বলা হয়, মানে দুটো মহাদেশীয় পাতের সংযোগস্থলে যে অবনমিত যে খাত থাকে তাকে বলা হয় জিওসিনক্লাইন বা মহীখাত বলা হয়, ঠিক আছে। যেমন ধরো টেথিস মহীখাত, টেথিস মহীখাতের উত্তরে কি ছিল? যে উত্তরে লরেশিয়া এবং দক্ষিণে গন্ডোয়ানাল্যান্ড, ওকে। এর ফলে দুপাশ থেকে দুটো, মানে দুপাশ থেকে বিভিন্ন ধরনের পদার্থ সঞ্চিত হয়, হয়ে হিমালয়, মানে টেথিস মহীখাতে সঞ্চিত হয়ে দীর্ঘদিন ধরে সঞ্চিত হয়ে পরবর্তীকালে ওখান থেকে দুদিকের পাতের অগ্রসর হওয়ার পরে ওখান থেকে হিমালয় পর্বত তৈরি হয়েছে, আল্পস পর্বত তৈরি হয়েছে, ঠিক আছে। এবার এই মায়োজিও মানে এই জিওসিনক্লাইন টু টাইপস, দুটো টাইপ রয়েছে জিওসিনক্লাইন। একটা কি, একটা মায়োজিও সিনক্লাইন, আর একটা হচ্ছে ইও ইউজিও সিনক্লাইন, ঠিক আছে। মায়োজিও সিনক্লাইনটা কি? যে সমস্ত মহীখাতগুলো মহাদেশের কাছে থাকে, লিখে নাও, যে সমস্ত মহীখাতগুলো মহাদেশের কাছে থাকে এবং যাদের সঞ্চয় হলো স্থলবিধৌত, মানে কি স্থলভাগ থেকে পদার্থ সঞ্চিত হয় সেখানে, স্থলভাগ থেকে বিভিন্ন ধরনের পদার্থ ক্ষয় হয়ে কোথায় সঞ্চিত হয়? মহীখাতে সঞ্চিত হয়, এটাকে বলা হয় মায়োজিও সিনক্লাইন। বোঝা গেল? বলো। না না, মহীঢাল, মহীঢাল, মহীঢালে। হ্যাঁ, আর ইওজিও সিনক্লাইনটা এবারে আসি। এবার ইওজিও সিনক্লাইনটা হচ্ছে মহীঢাল, ঠিক আছে। মহীঢাল বরাবর, মানে যখন গভীর খাত মহীঢাল বরাবর যখন বিভিন্ন ধরনের আগ্নেয় পদার্থ সঞ্চিত হয় তখন তাকে বলা হয় ইওজিও সিনক্লাইন, ঠিক আছে। এখানে স্থলভাগীয় পদার্থ পরিমাণ কম থাকে কারণ সেটা মহীঢাল, গভীর সমুদ্র খাত, ঠিক আছে। চলো, আচ্ছা অনেকটাই বেজে গেছে, 10টা তো বেজে গেছে। তো এই পর্যন্ত থাকবে নাকি আরো কয়েকটা কোশ্চেন করবো? বলো সুস্মিতা, বলো। হ্যাঁ, হ্যাঁ, ফ্যাকলিত আর ল্যাকলিত,
মানে অ্যাকচুয়ালি হ্যাঁ এইটা হচ্ছে আগ্নেয় একটা একটা আগ্নেয় উদ্ভিদ। ঠিক আছে, আগ্নেয় উদ্ভিদ মানে কি, বিদার অগ্নুৎপাত নাম মানে অগ্নুৎপাত দুটো টাইপ আছে, একটা হচ্ছে কি উদ্বেদী আর একটা হচ্ছে বিদার অগ্নুৎপাত। ঠিক আছে, সরি উদ্বেদী আর একটা হচ্ছে কি নিসারী। ওকে, তো নিসারী অগ্নুৎপাতে কি হয়, নিসারী অগ্নুৎপাতে যে আগ্নেয় পদার্থ ওটা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এসে সঞ্চিত হয়। ওকে, আরেকটা অগ্নুৎপাত হয় সেটা উদ্বেদী অগ্নুৎপাত। উদ্বেদী অগ্নুৎপাত মানে যখন যে সমস্ত আগ্নেয় পদার্থ ভূপৃষ্ঠের মানে এটা আম্লিক প্রকৃতি হওয়ার কারণে ও বাইরে বেরিয়ে আসতে পারে না, মানে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসতে পারে না, ফলে কি হয় ওরা কি ভূপৃষ্ঠের তলদেশে সঞ্চিত হয়, মানে আমাদের স্থলভাগে আসতে পারে না, ভূপৃষ্ঠের তলদেশে থাকে, আমরা বুঝতে পারি না। অর্থাৎ যে সমস্ত আগ্নেয় পদার্থগুলো ভূপৃষ্ঠের তলদেশে মানে ল্যান্ডের তলদেশে আমরা বুঝতে পারি না সঞ্চিত হয়, সেগুলোকে বলা হয় উদ্বেদী ও মানে উদ্বেদী অগ্নুৎপাতের ফলে গঠিত ভূমিরূপ। এটা হচ্ছে তোমরা যখন সেই জিওলজিক্যাল ম্যাপ করেছিলে তখন সেই বিভিন্ন ধরনের স্ট্রাকচার পড়েছিলে, মানে মানে আঁকতে হয়েছিল বা তৈরি করতে হয়েছিল, সেগুলো প্রোফাইল করতে হয়েছিল, সেগুলো মনে পড়ছে না হয়তো, যাই হোক। তো এই ভূ অভ্যন্তরের নিচে অনেক ধরনের স্ট্রাকচারের আগ্নেয় উদ্ভিদ তৈরি হয়, তাদের মধ্যে যেমন কি রয়েছে সিল আছে, ডাইক রয়েছে, ল্যাকোলিথ রয়েছে, ফ্যাকোলিথ রয়েছে, লপোলিথ রয়েছে, বিসমালিথ রয়েছে। ওকে, সিলটা কোনগুলো, যে সমস্ত আগ্নেয় উদ্ভিদ হচ্ছে উলম্ব ভাবে সঞ্চিত হয়, মানে ডাইরেক্ট ভার্টিক্যালি সঞ্চিত হয় আগ্নেয় উদ্ভিদ, সেটাকে বলা হয় সিল। ঠিক আছে, সিলটা কেমন, ধরো ধরো পোস্টার রয়েছে, ঠিক আছে, পোস্টার একদম সোজা হয়ে উপরে উঠে গেছে, কারেন্টের পোস্টার, তো এটা হচ্ছে একটা সিল, এই ওটাকে সিল বলে। ও সরি সরি, আমি সিল আমি ভুল বললাম, সিল আর ডাইক, আমি তো ডাইক বলে দিয়েছি। ডাইকটা হচ্ছে উলম্ব ভাবে অবস্থান করে। ঠিক আছে, একদম সঠিকভাবে তোমরা ধরিয়ে দিয়েছো, আমি অতটা এ করিনি। যাই হোক, সিল হচ্ছে কি অনুভূমিক ভাবে থাকে আর ডাইক হচ্ছে উলম্ব ভাবে অবস্থান করে। ওকে, এবার আসছে ল্যাকোলিথ। ল্যাকোলিথটা কি, এটা হচ্ছে পাললিক শিলার মধ্যে লেন্সের মতো অবস্থান করে, উত্তল লেন্সের মতো অবস্থান করে যে ভূমিরূপটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় ল্যাকোলিথ। ঠিক আছে, মানে এইটা হচ্ছে ধরো উত্তল লেন্স, মানে উত্তল মানে বুঝতে পারছো তো, ধরো এরকম মানে উত্তল লেন্সের মতো যখন আকৃতি বিশিষ্ট আগ্নেয় উদ্ভিদ সৃষ্টি হয় পাললিক শিলার মধ্যে, তখন তাকে মানে ঊর্ধ্বভঙ্গে যখন ওই আগ্নেয় উদ্ভিদ সঞ্চিত হয় তখন ওটা উত্তল লেন্সের মতো হয়, সেটা হচ্ছে ল্যাকোলিথ, গম্বুজ আকৃতির পাহাড়ের মতো তৈরি হয়ে যায়। ওকে, এবার এসে ফ্যাকোলিথ। ফ্যাকোলিথটা কি, ফ্যাকোলিথ হচ্ছে যখন ওই অসংখ্য ঊর্ধ্বভঙ্গ এবং অধোভঙ্গ থাকবে না, অর্থাৎ ভাঁজযুক্ত অঞ্চল থাকবে, তখন ঊর্ধ্বভঙ্গে এবং অধোভঙ্গে যে আগ্নেয় উদ্ভিদ সঞ্চিত হয়ে যে যে ভূমিরূপ সৃষ্টি হয় তখন তাকে বলে ফ্যাকোলিথ। এগুলো একটু এঁকে এঁকে বোঝালে ভালো হয়, আর এই আঁকার এখানে আবার সেই পেজ টেজ বের করতে হবে, মানে বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। ফ্যাকোলিথ মানে কি, যখন ধরো ঊর্ধ্বভঙ্গে ও সঞ্চিত হচ্ছে আবার অধোভঙ্গেও সঞ্চিত হচ্ছে, অর্থাৎ ভাঁজের উপরে সঞ্চিত হচ্ছে, মানে ওই যে আগ্নেয় ম্যাগমা ম্যাগমা সঞ্চিত হচ্ছে, এবং যে অধোভঙ্গ রয়েছে অধোভঙ্গেও সেই সঞ্চিত হচ্ছে, উত্তল অবতল অংশে যখন ওই আগ্নেয় ম্যাগমা যখন সঞ্চিত হয়ে যে ভূমিরূপ সৃষ্টি হয় তখন তাকে বলে ফ্যাকোলিথ। বুঝতে পারছো, হ্যাঁ কিনা বলো। হ্যালো, হ্যাঁ, ওকে, সঙ্গীতা ঠিক আছে। আচ্ছা, ফ্যাকোলিথ হলো, এবার আসছি লপোলিথ। লপোলিথও একটা ভূমিরূপ আছে। লপোলিথটা কেমন, মানে বুঝতে পারছো, লপোলিথ মানে কথার মধ্যেই বুঝতে পারছো, এটা অবতল অংশে সঞ্চিত হয়। অবতল অংশ মানে কি, সেটা তোমার সরা হতে পারে, অবনমিত অংশ হতে পারে। অবতল অংশে যখন ওই আগ্নেয় উদ্ভিদ সঞ্চিত হয় তখন তাকে লপোলিথ বলে, মানে এই ধরনের স্ট্রাকচারটা একটা অবনমিত অংশের মতো তৈরি হয়, এটা হচ্ছে লপোলিথ। ঠিক আছে, আচ্ছা, আরেকটা আসছে, যেটা হচ্ছে যে একটা সব থেকে বড়, আরো রয়েছে বিসমালিত, মানে বিসমালিত না, এটা হচ্ছে ব্যাথলিত। বিসমালিত আছে, ওটা ছেড়ে দাও। ব্যাথলিত, ব্যাথলিতটা হচ্ছে বিশাল আকৃতির আগ্নেয় উদ্ভিদ, মানে আগ্নেয় পাহাড়ের মতো, এটা হচ্ছে ব্যাথলিত। ব্যাথলিত হচ্ছে ওই যে যত ধরনের আগ্নেয় উদ্ভিদ রয়েছে অর্থাৎ উদ্ভিদী ভূমিরূপ আছে তাদের মধ্যে সব থেকে বড় হচ্ছে ব্যাথলিত। ব্যাথলিত হচ্ছে একটা বিশাল পর্বতের মতো আকার ধারণ করে ব্যাথলিত। ঠিক আছে, ব্যাস এই হচ্ছে ঠিক আছে, ওটা হয়ে গেছে, তুমি কখন এসছো, তাহলে আর কি হবে।
প্রথমে ক্লাসে হয়ে গেছে। বুঝতে পেরেছি। কি পা কি পাওয়া যাবে মানে? আমি রেকর্ডিং করেছি, রেকর্ডিংটা শুনে নেবে, আমি রেকর্ডিং স্টপটা করে দিই।